ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে আঘাত হানবে কাল সন্ধ্যায়। উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র থেমে নেই বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারের 10তলা মার্কেট সহ 4 প্রকল্পের ভিত্তি স্থাপন। এমপি আনারকে আগেও দুবার হত্যার চেষ্টা করে আখতারুজ্জামান শাহীন, শিগগিরই কলকাতা যাচ্ছে তদন্ত দল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কাল সন্ধ্যা নাগাদ আঘাত হানবে দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে। ঝোড়ো হাওয়াসহ জলোচ্ছ্বাসের শঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এদিকে দুর্গত মানুষকে উদ্ধার ও সহায়তায় কাজ শুরু করেছে 80,000 স্বেচ্ছাসেবক। শুকনো খাবার ও অন্যান্য উপকরণ সহ প্রস্তুত রয়েছে 4,000 আশ্রয় কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস মতে রোববার সন্ধ্যায় খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়া অংশে আঘাত হানবে রেমাল। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলাসমূহকে অধিকতর প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ ভাটার সময়ে আঘাত এলে 3 থেকে 5 ফুট এবং মধ্যরাতে জোয়ারে স্থলভাগে আঘাত হলে 7 থেকে 10 ফিট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। রেমালের অগ্রভাগের প্রভাবে দেশজুড়ে প্রচণ্ড বায়ুপ্রবাহ, বর্ষণ সহ ভারী বৃষ্টিপাত হবে। সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 300 মিলিমিটার। সংকেত 1 নম্বর থেকে আমরা 3 নম্বরে চলে আসছি। যেহেতু উত্তর বঙ্গোপসাগর এখন দুর্যোগে আক্রান্ত হচ্ছে, আর যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকেই শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে, তাতে রাত 9টায় এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা মানে সিগনেচার বা সম্ভাবনা আমরা এখানে পাচ্ছি। এরই মধ্যে শনিবার দিনে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল উপলক্ষে সবাই সতর্ক থাকুন। ঝড়ের বর্তমান গতিবেগের বিশ্লেষণে মধ্যরাত নাগাদ এটি বিপজ্জনক পর্যায়ে যাবার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ভূমিধসের সংখ্যা বেশি থাকায় পাহাড়ি এলাকার মানুষকে সরে যেতে বলা হয়েছে। ভারী বর্ষণ, এখানে উইন্ড হতে পারে, এখানে জলোচ্ছ্বাস হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো সুযোগ নেই অবহেলা করার, আমাদের অতি গুরুত্বের সাথে মানে কনসিডারেশনে নিতে হবে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলো। এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নে বোর্ডের জরুরি সভা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। 4,000 আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যের ব্যবস্থা করা হয়েছে। উপকূলে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসন। 4,000 আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। আগামী সম্ভাবনা কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি যে জিআর গ্যাস, জিআর চাউল, আমাদের খাদ্যদ্রব্য, শুকনা খাবার, টিন এবং যে সমস্ত বন্যার জন্য দরকার সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া জনগণের জানমাল ও সম্পদের সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে তৎপর থাকার আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিজেদের এলাকার উন্নয়নের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র থেমে নেই। পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন
আকবর হোসেন সুমন। অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে হতে যাচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। সেই আঙিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নির্মাণযজ্ঞের। আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে একগুচ্ছ উপদেশ দেন প্রধানমন্ত্রী। লাল বাতিটা যেন জ্বলে না থাকে, লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পানির বিল যাতে কমে, ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচছেন অথবা কেউ দাড়ি শেভ করছেন অথবা কেউ দাঁত মাজছেন, সেটা করবেন না। রিকশাওয়ালা থেকে দিনমজুর সবাই আধুনিক বাসস্থানে বসবাসের সুযোগ পাবে বলে আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার এটা দায়িত্ব এই কাজগুলি করার। শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আমার ওই রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে লন্ডনে থেকে বিএনপি নেতার ষড়যন্ত্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনারকে এর আগেও দুবার হত্যার চেষ্টা করেছেন আখতারুজ্জামান শাহীন। ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তথ্য দেন সংস্থার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এছাড়া তদন্তে আজকালের মধ্যেই কলকাতা যাবেন ডিবির 3 সদস্য টিম। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর আগেই আনারকে হত্যার পরিকল্পনা করে তার বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন। প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনারকে অপহরণ করে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়। কলকাতার একটা টিম কাজ করছে, যারা 4 সদস্যের, তাদের কাজও এখনো শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্য একটা দল আমরা জিও পেয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরে হইতে পারে। হত্যার পেছনে পূর্ব শত্রুতা অথবা টাকা পয়সার লেনদেনের বিষয় থাকতে পারে বলেও মন্তব্য করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। 3য় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। এমপি আনার হত্যায় সরাসরি জড়িত শিমুল ভুইয়া পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। 5টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সুষ্ঠু বিচার ও মূল পরিকল্পনাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি করেছে আওয়ামী লীগ। সকালে কালীগঞ্জে নিহত সংসদ সদস্যের বাসভবনের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের বড় ভাই কোটচাঁদপুর পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। দুপুরে সাংবাদিকদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ দাবি করেন। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। জেলা প্রশাসন কুমিল্লার আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনার নজরুল মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে কবির স্মৃতি বিজড়িত চুয়াডাঙ্গার দামুরহুদার কার্পাসডাঙ্গায় 2 দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উৎসবের আয়োজন করা হয়। ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। বৃহস্পতিবার শুরু হওয়া জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে নজরুল একাডেমি মাঠে বসেছে নজরুল মেলা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে আরও থাকবে। সিটি কর্পোরেশনের উদাসীনতায় ময়মনসিংহে ভবন নির্মাণ নীতিমালা মানছে না কেউ, বিপর্যয়ের শঙ্কা। আবার আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। ময়মনসিংহ নগরীতে বহুতল ভবন নির্মাণের কেউ তোয়াক্কা করছে না বিল্ডিং কোডের। বিশেষ করে বেশিরভাগ ভবনে রাখা হচ্ছে না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আকাশ ছোঁয়ার এই প্রতিযোগিতায় অনেকটাই উদাসীন সিটি কর্পোরেশনও। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে বহুতল ভবন নির্মাণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ২০১৮ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর পেরিয়েছে ৬ বছর। নগরীতে নির্মাণ হচ্ছে একের পর এক বহুতল ভবন। তবে অগ্নি নিরাপত্তা পরিকল্পনা উপেক্ষা এবং বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ করায় দিন দিন বাড়ছে নানান ঝুঁকি। এ নিয়ে চিন্তিত সাধারণ নগরবাসী। তাদের দাবি, তদারকি নেই সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। যে ভবনগুলি করা হয়েছে সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূতভাবে, কোনো নিয়মই মানা হয়নি সিটি কর্পোরেশনের, যেটার জন্য আমরা খুবই আতঙ্কিত। এই জন্য আমরা শঙ্কিত। অনুরোধ করি সিটি কর্পোরেশনকে যাতে তারা বিল্ডিং কোড মেনে কাজ করার জন্য তারা তদারকি করে। নাগরিক আন্দোলনের নেতারাও বলছেন, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি। যে হাইরাইজ বিল্ডিং হচ্ছে, কিন্তু আপনার ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না। যাও হয়তো নকশায় আছে, কিন্তু বাস্তবে নাই। ভবন নির্মাণে বাড়ির মালিকরা নিরাপত্তা ব্যবস্থা রাখছেন না, স্বীকার করেছেন জেলা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তারা যদি ফায়ার সার্ভিসের আইন, ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান এবং অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সেফটি প্ল্যান এবং সেফটি যদি বাস্তবায়ন না করে, সেক্ষেত্রে আসলে আমাদের পক্ষে, ফায়ার সার্ভিসের পক্ষে একা এটা সবকিছু করা সম্ভব হয় না। তবে সিটি কর্পোরেশন বলছে, ফায়ার সেফটি ছাড়া কোনো ভবন নির্মাণের অনুমতি দেয়া হয় না। আর যারা ইমারত নির্মাণে বিধিমালা মানছেন না, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দেখা যাচ্ছে যে অনেকে রাখে, আবার অনেকে পর্যাপ্ত করে রাখে না। আবার যেগুলো রাখে সেগুলো দেখা যাচ্ছে তাদের যে ডিস্টিংগুইশ আছে সেগুলো ডেট ওভার হওয়ানো। যেখানে আমরা ব্যত্যয় বা বিচ্যুতি পাচ্ছি, সেটা তাৎক্ষণিকভাবে আমরা কার্যকর ভেঙে দেওয়া, প্লাস লেআউট অনুযায়ী হচ্ছে কিনা এইগুলো অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ২২৪টি বহুতল ভবন রয়েছে। এর অধিকাংশের নির্মাণেই মানা হয়নি বিল্ডিং কোড। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। ৬ মাস বন্ধের পর ভারত থেকে আমদানি শুরু হওয়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১০ টাকা। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। তবে দাম আরও কমানোর দাবি তাদের। ব্যবসায়ীরা বলেন, কয়েকদিন ধরে চলা তীব্র তাপদাহের কারণে দেশের অনেক এলাকায় কাঁচামরিচের গাছ নষ্ট হয়ে গেছে। অনেক গাছের ফুল নষ্ট হয়ে ঝরে পড়ার পর উৎপাদন ব্যাহত হয়েছে। মোকামে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কম থাকায় দাম বেড়ে গিয়েছিল।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা, তবে উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম থাকায় দুশ্চিন্তায় তারা। দাম বাড়ানোর দাবি কৃষকদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী পাকা ধান। ফলনও হয়েছে ভালো। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় পুরোদমে ধান কাটা শুরু করেছেন কৃষকরা। বিঘা প্রতি ধানের ফলন ২১ থেকে ২৫ মণ। তবে গেল বছরের চেয়ে সার, বীজ, পানি, কীটনাশক খরচ বেড়েছে। এর ফলে চলতি বোরো মৌসুমে বেড়েছে ধানের উৎপাদন খরচও। বর্তমানে ধানের দাম চলছে মণ প্রতি ১০৫০ থেকে ১১০০ টাকা। কিছুদিন আগে ১৩০০ টাকা উঠলেও বৃষ্টির পর থেকে দাম কমেছে। এতে ধানের উৎপাদন খরচ উঠবে কিনা সংশয় কৃষকদের। কেউ ২৬ মণ, কেউ ২২ মণ, কেউ ২১ মণের নিচে কেউ ধান বিঘা প্রতি আসেনি। যেভাবে ব্যয় সেভাবে ধানের যেভাবে বাজার, এই বাজারে কিন্তু আসে না। বৃষ্টির আগে যেটুকু বাজার ছিল ওই বাজারটা থাকলেও হয়তো একটু লাভ হতো। প্রায় ২ থেকে ২৫০ টাকা গতবারের তুলনায় কম। ফলন একটু আছে, গতবার থেকে একটু ভালো আছে। এবার ৪০০০ টাকা বিঘা কাটতেছি, তার মধ্যে আমাদের পোষাচ্ছে না, যে জিনিসের দাম বেশি। এদিকে কৃষি বিভাগ বলছে এবার ধানের ফলন ভালো হয়েছে, দামও ভালো। জমির ৮০% ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার নির্দেশ দিচ্ছেন কর্মকর্তারা। ৮০% জমির ধান পরিপক্ব হয়ে গেলে কিন্তু সেটা আমাদের কর্তনের নির্দেশনা থাকে এবং আমাদের খামার যান্ত্রিকীকরণের আওতায় আসলে যে কম্বাইন হারভেস্টারগুলো দিয়ে ইতিমধ্যেই আসলে দিনে এবং রাতে ধান কর্তন হচ্ছে। চলতি বোরো মৌসুমে হাকিমপুর উপজেলায় ৭৬১৬ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ইতোমধ্যে অন্তত ১৫% জমির ধান কাটা শেষ হয়েছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি মোংলায়। সেখানে রয়েছেন সহকর্মী আবুল হাসান। হাসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই মুহূর্তে রেমালের সর্বশেষ কি অবস্থা সেখানে দেখছেন, এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসন বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি সেটি এখন এই মুহূর্তে মোংলা বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। সেটি আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়েছে। এদিকে মোংলা সমুদ্র বন্দরে কিন্তু এরই মধ্যে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ইতিমধ্যে কিছুক্ষণ আগে মোংলা উপজেলা পরিষদে অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন সবাইকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা কোস্টগার্ড প্রশাসনের সবাইকে নিয়ে একটি জরুরি বৈঠক করেছে। সেখানে ১০৩টি আশ্রয় কেন্দ্র এবং ১৬০০ স্বেচ্ছাসেবককে তারা প্রস্তুত রেখেছে। ওদিকে মোংলা বন্দরও একটি জরুরি বৈঠক হয়েছে, সেখানে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান আমাকে জানিয়েছেন যে মোংলা বন্দরে ৬টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে, সেগুলোকে নিরাপদে নোঙ্গর অবস্থান করতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে আর কি জাহাজে কাজ ওঠানামা বন্ধ রাখা হয়নি। পরিবেশ যদি পরিস্থিতি যদি সিগন্যাল যদি বাড়ে তখন আর কি জাহাজের কাজ বন্ধ করা হবে। তো এই ছিল আসলে মোংলা বন্দরের সর্বশেষ অবস্থা। আবুল হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, মোংলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল হাসান। নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনের প্রচারে গিয়ে হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। হামলার দুদিন পর গেল রাতে নিহতের পিতা চর সুবুদ্ধি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। শনিবার দুপুরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলার মেথিকান্দা এলাকার আবিদ হাসান রুবেলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২৬ জনের নাম উল্লেখ সহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। প্রার্থী হত্যার ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের মশলার দাম বাড়ানোর সুযোগ নেই বলে জানালেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। কারণ ৩ মাস আগে থেকেই দেশের বাজারে মশলা আমদানি করা হয়েছে। দুপুরে রাজশাহীর সিটিজেন ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোক্তা অধিকারের ডিজি আরও বলেন, মশলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা ৩ মাস আগে এলসি খুলে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত মশলা আমদানি করেছেন। সেটি এখন বাজারে মজুত রয়েছে। দাম বাড়তে পারে মনে করে এসব পণ্য বাজার থেকে আগে ভাগে না কিনতে ভোক্তাদের অনুরোধ জানান তিনি।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সকাল 6টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা 2 জন কাভার্ড ভ্যানের চালক ও হেলপার। সকালে পৌরি এলাকায় পাইলিংবাহী একটি লোবেট মহাসড়কের পাশে থামা ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লোবেটের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী নিহত হন। এবার চট্টগ্রামের খবর। তৃণমূল পর্যায়ে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বলেন, এ কারণেই মানুষ বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা পাচ্ছে। সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আবার এসব কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যাবে, তাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। অন্যান্যের মধ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহসভাপতি ডক্টর মিনহাজুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। টানা তাপপ্রবাহের মধ্যে দুপুরে এক পশলা বৃষ্টি বন্দরনগরী চট্টগ্রামের জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুপুরের পর থেকে চট্টগ্রাম মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলের দিকে ধেয়ে আসা রেমাল মোকাবেলায় এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসকারী লোকজনের মধ্যে ঘূর্ণিঝড় বিষয়ে জনসচেতনতা বাড়াতে কোস্টগার্ডের পক্ষ থেকে প্রচারণা জোরদার করা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থান এবং ক্ষয়ক্ষতি নিয়ে উপকূলীয় এলাকার লোকজনের সাথে বৈঠক করেছে কোস্টগার্ড। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নারীদের অগ্রাধিকার দিয়ে সরকার নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী এমপি। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় পর্যায়ে সরকারে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করেছে। সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে অপরাজিতার উদ্যোগের সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীমা হারুন লুবনা, অপরাজিতার সভাপতি জেসমিন সুলতানা পারু, কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শেষ করছে 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে আঘাত হানবে কাল সন্ধ্যায়। উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র থেমে নেই বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারের 10 তলা মার্কেট সহ 4 প্রকল্পের ভিত্তি স্থাপন। এমপি আনারকে আগেও 2বার হত্যার চেষ্টা করে আখতারুজ্জামান শাহীন, শিগগিরই কলকাতা যাচ্ছে তদন্ত দল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।